নমস্কার, আমি সায়ন্তনী। উত্তরের ঐতিহ্যে আরও একবার আপনাদের স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি শহর ছেড়ে গ্রামের পথে। কোচবিহার শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে আমরা যাচ্ছি কোচবিহারের তোরসা নদীর কাছাকাছি। এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীমৎ শঙ্করদেবের স্মৃতিবিজড়িত মধুপুর ধামের পশ্চিম দিকে হরিপুর শিব মন্দিরের কাছাকাছি। আমাদের বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি তোরসা নদী। আমাদের কোচবিহারের ওপর দিয়ে বয়ে চলা এই তোরসা নদী আমাদের উৎস প্রাণ বলা যায় আর কি। এখন ভরা বর্ষা, তোরসা নদীকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড জল আর প্রচণ্ড পাড় ভাঙছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি হরিপুরে শিব মন্দিরের কাছাকাছি। এরপর আমরা দেখে নেব শিব মন্দিরটা। শিব মন্দিরের একেবারে প্রবেশদ্বারে আমার সাথে আমার সহকর্মী আবির আছে। এবার আবিরের সাথে আমরা একটু কথোপকথন করে নিই যে এই মন্দিরটা সম্পর্কে আমার থেকেও বেশি ভালো জানে, তাই আপনাদেরকে এই ব্যাপারে ভালো করে গাইড করতে পারবে। চলুন এবার আমরা ভেতরে যাই আর দেখে নিই মন্দিরটা। মন্দিরটি পশ্চিমমুখী, আয়তনে খুব একটা বড় নয়। ভূমিকম্পের ফলে মাটির নিচে অনেকখানি বসে গিয়েছে। এই মন্দিরের মাথায় কোনো গম্বুজ নেই, শিখর চারচালা এবং গর্ভগৃহ চতুষ্কোণ। মন্দিরের পাশে রয়েছে শিবের বাহন নন্দী মহারাজ। মন্দিরের কি ইতিহাস জানা যায়? এই মন্দিরটি নিয়ে দুটি গল্প প্রচলিত রয়েছে, একটি ইতিহাস, একটি গল্পগাথা, বা বলতে গেলে পুরাণ আখ্যান ধর্মী। দাপর যুগে আমাদের এই উত্তর বাংলায় বানাসুর নামে একজন অসুর রাজত্ব করতেন। তিনি ছিলেন পরম শিব ভক্ত। আমরা জানি যে তার কথা তিনি বানেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো তার যে কন্যা ছিলেন উষা, তিনি স্বপ্নে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ প্রেমে পড়ে গেছিলেন। আচ্ছা। তো সেই সময় উষা মায়াজালে ওই অনিরুদ্ধকে বন্দি করে তার প্রাসাদে বন্দি করে রাখেন। তো দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ যখন তার এই খবর জানতে পারেন, তখন তিনি বানাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু গল্প অনুযায়ী বানাসুর ছিলেন শিব ভক্ত, এবং তার যুদ্ধে তিনি যখন হেরে যাচ্ছিলেন শ্রীকৃষ্ণের কাছে, তখন ভগবান মহাদেব ভক্তের জন্য নিজে যুদ্ধ অবতীর্ণ হন। এবং এই হরিহর যুদ্ধে যখন পৃথিবীর রসাতলে চলে যাচ্ছিলেন, তখন দেবতারা দুই দেবকে শান্ত করার জন্য হরিহরে স্তব করেছিলেন। তখন হরিহর শান্ত হয়ে যেখানে এসে একসাথে নীল হয়েছিলেন, সেটি হরিহরপুর শিব মন্দির বা হরিপুর শিব মন্দির নামে আমরা দেখতে পাচ্ছি। এটা তো গেল পুরাণের কথা। এবার আসি যে আমাদের যে কোচবিহারের ইতিহাস, সেই ইতিহাসের উপর ভিত্তি করে এই মন্দিরের কি কোনো গুরুত্ব আছে? আর যদি থেকে থাকে তাহলে সেই গল্পটা কি? অবশ্যই আছে, কারণ কোচবিহারের কোচ রাজবংশের মহারাজারা তো শৈব বংশাবলী ছিলেনই, এবং তারা শিব মন্দির প্রচুর নির্মাণ করেছিলেন। কিন্তু তথ্য অনুযায়ী দুজন মহারাজার নাম পাওয়া যায়। একজন মহারাজ উপেন্দ্রনারায়ণ, অষ্টাদশ শতকে তার নাম পাওয়া যাচ্ছে এই মন্দির স্থাপনের বিষয়ে। আর একটি তথ্য অনুযায়ী মহারাজা ধৈর্যনারায়ণের নামও পাওয়া যায়। আর রইল বর্তমান মন্দিরটি। এই মন্দিরটি যে আমরা দেখছি গর্ভগৃহ মাটির অনেকটা নিচে আছে ভূগর্ভে, সেটি সম্বন্ধে জানা যায় যে 1897 সালে 12ই জুন যে আমাদের আসাম বাংলা যে বিধ্বংসী ভূমিকম্পটা হয়েছিল, সেই ভূমিকম্পে এই মন্দিরটা অনেকটাই মাটির নিচে বসে যায়। আচ্ছা। আর এই মন্দিরের এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হাতির মূর্তি রয়েছে। এই মূর্তিটিকে এখানে পুজো করা হয়, কারণ সিঁদুর টিঁদুর আছে এই সমস্ত দেখতে পাচ্ছি। তো এই কিভাবে এই মূর্তিটিকে পূজা করা হয়? যেহেতু আমরা উত্তরবঙ্গের লোক, উত্তরবঙ্গের পশু পাখির বিভিন্ন বৈচিত্র্যময়, এবং এখানে স্থানীয় আমাদের যে ভাবনা, সেই ভাবনা অনুযায়ী আমরা হাতিকে মহাকাল বা শিবের একটা রূপ বলে মনে করি। কারণ মহাকাল ক্ষণে রুষ্ট ক্ষণ তুষ্ট, তো হাতিও সেরকমই। তো যেহেতু শিবের মন্দির, তো এই হাতিকে মহাকাল রূপে পুজো করা হয়। এখানে গরুর দেবের একটি মূর্তি দেখা যাচ্ছে। তো এখানে কি শ্রীকৃষ্ণের কোনো যোগাযোগ আছে যে গরুরকেও এখানে পুজো করা হয়? আর হরিহর শিব মন্দির বা হরিপুর শিব মন্দির, বিষ্ণু বা কৃষ্ণের একটা ব্যাপার রয়েছে, আর এখানে একটা বিষ্ণু মন্দির রয়েছে বলে, আর সেই জন্য হরি বাহন গরুদেব তো অবশ্যই থাকবে। এখন আমরা মন্দিরের প্রবেশদ্বার থেকে প্রায় 2.5 মিটার নিচে গর্ভগৃহে প্রবেশ করছি। গর্ভগৃহের ভেতরে প্রধান দেবতা রয়েছেন হরিহর শিবলিঙ্গ, এবং রয়েছে শিবের পাদুকা, রূপোর পাদুকা। মন্দিরের গর্ভগৃহটি খুব প্রাচীন শৈলী নির্মিত। রয়েছে ছোটো ছোটো কুলুঙ্গি এবং প্রাচীন ত্রিশূল। বর্ষায় মন্দিরের ভেতর জলমগ্ন হয়ে পড়লে ভক্তদের পুজো দিতে বেশ সমস্যা পড়তে হয়। মূল মন্দির সংলগ্ন আরেকটি মন্দিরে পৃথক সিংহাসনে রয়েছে বেশ কয়েকটি শালগ্রাম শিলা।
এখানে হরিহরের মিলনস্বরূপ নিত্য নারায়ণের পুজো হয়ে থাকে। ইটের প্রাচীর ঘেরা প্রায় বিঘা 3 জমির উপর এই ছোট্ট মন্দিরটি অবস্থিত। কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অধীনে এই মন্দিরটি ভক্তদের এবং পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় এবং সমাদৃত। হরিহর যেন তোরসা নদীর নির্জন প্রান্তে গভীর ধ্যানে মগ্ন রয়েছেন। এবারে এই মন্দিরকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ছি মন্দির সংলগ্ন আরও একটি মন্দিরের দর্শনে। এটি দেবী পাতাল ভৈরবীর মন্দির। মন্দিরটির ঐতিহাসিক কোনো গুরুত্ব নেই ঠিকই, কিন্তু আপনাদের সকলকে একবার অনুরোধ করব এই পাতাল ভৈরবীর মন্দিরটি দর্শন করতে। মন্দিরে প্রবেশ করতেই আমাদের চোখে পড়বে বট পাকুড় গাছে ঘেরা মন্দির। এই প্রবেশপথটি সোজা চলে গেছে মাটির নিচে, অনেকটা হরিপুর শিব মন্দিরের মতোই। মাটির নিচে প্রবেশ করতেই চোখে পড়বে গর্ভগৃহের অধিষ্ঠাত্রী দেবী পাতাল ভৈরবী ও মহাদেবের মাটির মূর্তি। দেবী এখানে চতুর্ভুজা, গাত্রবর্ণ শ্যামা। দেবীর মস্তকে রয়েছে নাগ ছত্র, গলায় রয়েছে মুন্ডমালা, বাঁ হাতের ওপরে খড়গ, নিচে মুন্ড, ডান হাতের ওপরে বরাভয় এবং নিচে বর মুদ্রা। এই মন্দিরের পাশেই গাছের অভ্যন্তরে রয়েছে একটি শিবলিঙ্গ, যা নিত্য পুজো হয়ে থাকে। শ্রাবণ মাস, শিবরাত্রি ছাড়াও দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজো হয় এই মন্দিরে। কোচবিহারের বাইরে থেকে আগত তান্ত্রিক সাধকেরা ভোগ রাগ সহযোগে মায়ের বাৎসরিক পুজো করে থাকেন তন্ত্রমতে। এবারে এই মন্দিরকে বিদায় জানিয়ে আমাদের ফেরার পালা। আবার নতুন কোনো ঐতিহ্যের সন্ধানে আমরা বেরিয়ে পড়ব। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের জন্যই এই ভিডিওগুলো করি। আপনাদের কেমন লাগলো সেটা জানাটা আমাদের জন্য খুবই জরুরি, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো।